আমি খুবই দুঃখিত, আমাদেরকে নতুন করে কানেক্ট হতে হচ্ছে কারণ ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তো যে সকল শিক্ষার্থী ধৈর্য ধরে আমাদের আমাদের সাথে এতক্ষণ ধরে আছে আর কি, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের পাঠে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই অনেকে আছো আমাদের সাথে কানেক্টেড। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে আমাদেরকে ডিসকানেক্ট হতে হয়েছিল। তো চলো আমরা আমাদের মূল আলোচনায়, মূল পাঠে চলে যাই। তো আমরা আলোচনা করছিলাম যে আমাদের দেহের সবচেয়ে অত্যাবশ্যকীয় একটি অংশ নিয়ে, সেই অংশটি হচ্ছে কি ব্লাড, তাই না? তো এখানে আমরা দেখতে চাচ্ছিলাম যে আমাদের একটি দেহের অভ্যন্তরে একটি ব্লাড ভেসেল আছে এবং সেখানে অনেকগুলো কণিকা দেখানো হচ্ছে। তো তোমাদের জন্য প্রশ্ন হলো, তোমরা কি বলতে পারো এই কণিকাগুলো আসলে কি? আমরা সহজেই বুঝতে পারি এগুলো সবগুলো মিলেই হচ্ছে যে এখানে রেড কালার এক ধরনের কণিকা দেখা যাচ্ছে, হোয়াইটিশ কালার এক ধরনের কণিকা দেখা যাচ্ছে, এই ধরনের অনেকগুলো কণিকা আছে এখানে। তো এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের দেহের রক্তকণিকা। সহজেই বোধগম্য যে এটি হচ্ছে আমাদের রক্তকণিকা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের মূল পাঠটাই হচ্ছে কি, আমরা পাঠ ঘোষণা দেখতে পাচ্ছি, আমাদের আজকের মূল পাঠই হচ্ছে রক্তকণিকা, এই বিষয়টা নিয়ে। তো আমরা একটু দেখে নেই আমাদের বন্ধুরা অনেকেই কি চলে গেল কিনা আমাদেরকে ছেড়ে, আমরা একটু দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সাথেই থাকো। আমি কাউসার হাওলাদার, সহকারী অধ্যাপক এবং ভাইস প্রিন্সিপাল, ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সাথে আছি আজকে সুনির্দিষ্ট একটি বিষয় আলোচনায়। ওকে, আমরা দেখে নেই আমাদের বন্ধুরা রিকানেক্ট হতে হতে আমরা একটু এগিয়ে যাই, শিক্ষণফলটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো আজকের পাঠের শিক্ষণফলটি হচ্ছে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার রক্তকণিকার নাম ও গঠন বলতে পারবে, বিভিন্ন প্রকার রক্তকণিকার কাজ ব্যাখ্যা করতে পারবে। তো আমাদের এই দুটি হচ্ছে আমাদের আজকে টার্গেট। আমরা এই টার্গেটটা নিয়ে আমাদের ক্লাসের দিকে আজকে অগ্রসর হই। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই যে আসলে প্রথমে রক্ত কি, ব্লাড কি। আমরা জানি রক্ত সম্পর্কে আমরা নবম ও দশম শ্রেণীতেও পড়ে এসেছি, কিংবা যারা সায়েন্সের শিক্ষার্থী তারা আরও ছোট ক্লাস থেকেই রক্ত সম্পর্কে অনেকেই জেনে এসেছো। তো আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী রক্ত সম্পর্কে কতটুকু আমাদের স্টাডি করতে হবে, আজকে হয়তো আমরা আমাদের এই লেকচারের মাধ্যমে সে বিষয়টি জানব। তো একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে কারা কারা আছে এই মুহূর্তে আমাদের সাথে। কে? হ্যাঁ, অলরেডি আমাদের সাথে 67 স্টুডেন্ট আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, অনেক পুরাতন বন্ধু যাদের প্রত্যেক দিন প্রত্যেক ক্লাসেই আমরা যাদেরকে পেয়ে থাকি, সেই কক্সবাজার থেকে, টেকনাফ থেকে সবাই আমাদের সাথে আছে। খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে। হ্যাঁ, অলরেডি আমাদের সাথে 67 স্টুডেন্ট আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এগিয়ে চলি আমাদের পাঠে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রক্ত কি? আসলে রক্তনালীর অভ্যন্তর দিয়ে, রক্তনালীর ভিতর দিয়ে প্রবাহমান যে রক্তকণিকা, সেটি হচ্ছে রক্তনালী। একটু সাউন্ড অফ করে নেই, ডিস্টার্ব করছে বেশ। ওকে, থ্যাংক ইউ। তাহলে রক্তনালীর ভিতর দিয়ে প্রবাহমান যে লাল বর্ণের স্বচ্ছ, অস্বচ্ছ, ঈষৎ, ক্ষারীয় তরল যোজক কলা, তাকে বলেছি আমরা কি? রক্ত। রক্তের আপেক্ষিক গুরুত্ব আছে। এই যে তথ্যগুলো, এগুলো কাগজ কলম থাকলে হাতের কাছে লিখে নাও, কারণ এগুলো থেকে প্রচুর এমসিকিউ তোমাদের পরীক্ষার মধ্যে আসে। তাহলে রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.05 থেকে 1.06 পর্যন্ত হয়ে থাকে। রক্তের পিএইচ মান হচ্ছে 7.35 থেকে 7.45, গড়ে যেটাকে আমরা অ্যাভারেজে বলে থাকি 7.40, এবং তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে
5 থেকে 6 লিটার পর্যন্ত রক্ত থাকে পূর্ণবয়স্ক এবং সুস্থ মানুষের কথা বলা হচ্ছে। এর বাইরে আসলে রক্তের এই পরিমাণের তারতম্য দেখা যেতে পারে। আর আমাদের এই মোট রক্ত হচ্ছে আমাদের দেহের মোট ওজনের প্রায় 8%। তাহলে অনেকগুলো তথ্য আমরা পেলাম রক্ত সম্পর্কে। রক্ত কি? একটি অস্বচ্ছ ঈষৎ ক্ষারীয় তরল যোজক কলা বা কানেকটিভ টিস্যু বলা হয় রক্তকে। রক্তের আপেক্ষিক মান আমরা জেনেছি, রক্তের পিএইচ সম্পর্কে জানলাম, রক্তের তাপমাত্রা কেমন সেটা জানলাম, আমাদের দেহে রক্ত কি পরিমাণ থাকে সেটা আমরা জেনেছি, এবং পাশাপাশি আমাদের দেহের মোট ওজনের তুলনায় রক্ত কি পরিমাণ থাকে, কত শতাংশ থাকে, সে বিষয়গুলো আমরা জানলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা করছি তোমরা আমার সাথে সাথে খুব শর্ট আকারে এই নোটগুলো নিয়ে নেবে এবং পরবর্তীতে তোমরা তোমাদের আজকের এই আলোচনা শেষে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে এই তথ্যগুলোকে নিয়ে তোমরা নিজেরাই নোট করে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে নেত্রকোনা থেকে জয়েন করেছে এখানে সাকিব, আব্দুল হালিম আছেন, ধন্যবাদ স্যার। অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত অবস্থায় আছেন। ওকে, এখানে আবার দেখতে পাচ্ছি আমরা অনেককে আবার নিজেদের মধ্যে আলোচনা করছে। ওকে, ধন্যবাদ। অনেকে সালামও দিয়েছে। যাই হোক, আমরা যদি প্রাসঙ্গিক আজকের এই বিষয় থেকে প্রশ্ন থাকে তাহলে আমরা কমেন্ট বক্সে দ্রুত এই প্রশ্নগুলো ছুড়ে দিতে পারি। আমাদের আজকের আলোচিত টপিকটি হচ্ছে রক্ত এবং রক্ত কণিকা, এই বিষয় নিয়ে। প্রাসঙ্গিক এই বিষয় সংক্রান্ত তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে আমরা হয়তো আমাদের আজকের এই প্ল্যাটফর্ম থেকে নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে আমাদের পাঠে যেতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানলাম রক্ত কি এ সম্পর্কে। এবার আমরা জেনে নেই যে রক্ত সাধারণভাবে কি কাজ করে। সাধারণত রক্তকে আমরা যখন বলি যে রক্তের কাজ কি, তখন আসলে রক্ত কিভাবে কাজ করে সে বিষয়টা আমাদের জেনে রাখা উচিত। তো রক্তের অনেকগুলো কাজ আছে এবং রক্ত খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান আমরা জানি, কারণ আমাদেরকে মুমূর্ষু রোগীর জন্য আসলে তখন বোঝে, মানুষ যখন মুমূর্ষু হয়ে যায়, যখন রক্তের প্রয়োজন পড়ে, তখন মানুষ বোঝে যে রক্তটা মানুষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এবং কারো কারো দেহের মধ্যে অনেক সময় রক্ত কি হয়, রক্ত দূষিত হয়ে পড়ে, কারো দেহে রক্তের কণিকার তারতম্য দেখা দেয়, তখন নানা রকম জটিলতা সৃষ্টি হয়, রোগের সৃষ্টি হয়। তো শ্বসন গ্যাস পরিবহন করা, আমরা জানি শ্বসন গ্যাস কি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে কি শ্বসন গ্যাস। তাহলে রক্ত কি করে? শ্বসন গ্যাস, এই জাতীয় শ্বসন গ্যাস পরিবহন করে। খাদ্যবস্তু পরিবহন করা, আমরা ওই যে পরিপাকতন্ত্রের সময় পরিপাক ও শোষণ প্রক্রিয়া জেনেছিলাম যে খাদ্যের বিভিন্ন সার অংশ, ওই যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এরপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই জাতীয় যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোকে বহন করার কাজ করে কে? রক্ত। বিবিধ বস্তু পরিবহন, রক্ত দেহের ভিটামিন, খনিজ উপাদান এবং আরও অন্যান্য যত উপাদান আছে সব কিছুকে রক্ত কী করে? পরিবহন করে। পাশাপাশি আমাদের দেহ থেকে বিভিন্ন ধরনের পদার্থ উৎপন্ন হয়, যেমন হচ্ছে ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই জাতীয় যে উপাদানগুলো আছে এগুলো রক্ত কী করে? এগুলো পরিবহন করে বৃক্ক পর্যন্ত নিয়ে যায়। তাপমাত্রা রক্ষা, আমাদের দেহের মধ্যে, আমাদের দেহে যে নির্দিষ্ট তাপমাত্রা আছে, সেই তাপমাত্রা রক্ষার জন্য রক্তের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, এটাকে বলা হয় যে রক্তের সান্দ্রতা ধর্ম। অর্থাৎ রক্ত এটার মাধ্যমে কি করে? দেহের মধ্যে তাপমাত্রা রক্ষা করে। এবং হোমিওস্টেসিস নামে একটা প্রক্রিয়া আছে যার মাধ্যমে দেহের এই ভারসাম্যগুলো রক্ষা করে থাকে। পাশাপাশি রোগ জীবাণু প্রতিরোধ করা, এবং আমরা আমাদের 10ম অধ্যায় সম্পর্কে জেনেছিলাম যে রক্তের মধ্যে অনেক আছে, অনেক সোলজার আছে, তাই না? আমাদের ডিফেন্স সিস্টেমের বড় বড় সোলজারগুলো কোথায় বাস করে? রক্তের অভ্যন্তরেই আছে, এবং এই রক্তের এই সোলজারগুলোই আমাদের প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে, রোগ প্রতিরোধের ক্ষেত্রে কাজ করে থাকে। দুঃখিত। রক্তপাত প্রতিরোধ, দেহের কোনো স্থান কেটে গেলে কিংবা আঘাতপ্রাপ্ত হলে সেই স্থান থেকে কি হয়? আমাদের দেহের মধ্যে অন্যান্য রক্তরস, অন্যান্য রক্তকণিকাগুলো বাইরে বেরিয়ে পড়ে, এবং এই রক্তপাত বন্ধ করার জন্য রক্তের মধ্যে যে উপাদান থাকে, অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট কিংবা প্ল্যাটিলেট, সেটা কি করে? সেটা এসে সেই স্থানের মধ্যে ফাইব্রিনোজেন সমেত একটা বাইন্ডিং গঠন করে, এবং রক্ত যেন দেহের বাইরে বের হতে না পারে, তখন তারা রক্ততঞ্চন প্রক্রিয়া ঘটিয়ে এই কাজটি করে। তাহলে দেখলাম রক্ত খুব সাধারণ কিছু কাজ করে যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর হোমিওস্টেসিস রক্ষা, ওই যে দেহের মধ্যে বাফা দ্রবণ হিসেবে রক্ত কাজ করে, রক্ত দেহের তাপমাত্রা বা থার্মাল ব্যালেন্সটা করে থাকে, এই জন্য আমরা বলেছি এটাকে হোমিওস্টেসিস রক্ষা। পিএইচ মান নিয়ন্ত্রণ করে, রক্তের মধ্যে যদি কোনো কারণে অ্যাসিডিক পরিবেশ যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে কি করে? রক্ত, আমরা জানি রক্ত মানে সামান্য ক্ষারীয়, কারণ রক্তের পিএইচ মান আমরা যদি 7.35 থেকে 7.45, যেটাকে আমরা গড়ে বলেছি 7.40, তাহলে রক্তের এই যে পিএইচ মানটা আছে, এই মান নিয়ন্ত্রণ করে দেহের মধ্যে যে অন্যান্য আমাদের যে লিকুইড
যে মিডিয়ামটা আছে, মিডিয়ামের সাথে মিশে রক্ত সামগ্রিকভাবে দেহের একটা পিএইচ মান বজায় রাখে। দেহের মধ্যে যদি এই পিএইচ মানটা কমে যায়, দেহের মধ্যে যে জলজ অংশগুলো আছে এগুলোর পিএইচ মান যদি কমে যায় কিংবা বেড়ে যায়, তাহলে দেহ কিন্তু নানা রকম প্রবলেমে পড়বে, রোগাক্রান্ত হয়ে যাবে। অতএব রক্ত এই ধরনের এই ব্যালান্সটার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তাহলে আমরা জানলাম রক্ত কী এবং রক্তের কতগুলো সাধারণ কাজ। সাথেই থাকো শিক্ষার্থী বন্ধুরা, মজার মজার বিষয় কিন্তু আমাদের আজকে আলোচনার সাথে আছে। তো এবার আমরা জেনে নেই রক্তের উপাদানগুলো কি কি। রক্তের উপাদান, রক্তের প্রধান দুটি উপাদান, একটি হচ্ছে রক্তরস আর একটি হচ্ছে রক্তকণিকা। এটা তোমরা জানো, অনেক ছোটবেলা থেকে তোমরা এই স্টাডিটা করে আসছো। তবে এর পার্সেন্টেজটুকু হলো রক্তরসের পরিমাণ রক্তকণিকার চেয়ে একটু বেশি, অর্থাৎ 55%, আর রক্তকণিকার পরিমাণ হচ্ছে 45%। তবে এখানে মনে রাখা জরুরি, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এই দুটোর পরিমাণ কিন্তু অনেক কম, অর্থাৎ লোহিত রক্তকণিকার পরিমাণ কণিকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি। আমরা একটু পরে হয়তো আমাদের আলোচনার মধ্যে এই বিষয়গুলো চলে আসবে। তাহলে রক্তরস আসলে রক্তরস এবং রক্তকণিকা নিয়েই আমাদের রক্ত গঠিত। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে রক্তরসের পরিমাণ 55% এবং রক্তকণিকার পরিমাণ হচ্ছে 45%। তো অনেক বন্ধুই নানা রকমভাবে আমাদেরকে নানা ধরনের প্রশ্ন করছে আমাদেরকে। হোমিওস্ট্যাসিস এক্স্যাক্টলি কি? ওকে, একজন প্রশ্ন করেছে হোমিওস্ট্যাসিস। থ্যাংক ইউ বন্ধু। হোমিওস্ট্যাসিস হচ্ছে আমাদের দেহের মধ্যে যে ধরনের ইমব্যালেন্স হচ্ছে, অর্থাৎ তাপমাত্রাগত এক ধরনের ইমব্যালেন্স হতে পারে, ওই পিএইচের মানগত এক ধরনের ইমব্যালেন্স হতে পারে, এবং অম্ল ক্ষারের যে ভারসাম্যটা এই ধরনের একটা ইমব্যালেন্স হতে পারে। এটা রক্ষা করার জন্য যে পদ্ধতি আমাদের দেহের মধ্যে কাজ করে, এটাকে আমরা বলেছি যে হোমিওস্ট্যাসিস প্রসেস। তো আপনাকে দেখে দেখে অনুপ্রাণিত হই বারবার আমাদের হোসনে আরা পারভিন ম্যাডাম, খুব কাছের মানুষ। থ্যাংক ইউ ম্যাডাম, সাথে আছেন আপনি, ভালো লাগলো দেখে। ওকে, কেউ একজন কি লিখেছে, ম্যাটার অফ বায়োলজি, ধন্যবাদ। ওকে, চট্টগ্রাম থেকে একজন দেখছেন, স্যার স্ক্রিন ক্লিয়ার না। ওকে, আমি চেষ্টা করেছি, স্ক্রিন ক্লিয়ার না, এবং আজকে আসলে আমার লাইট সেট আপে একটু ঝামেলা হয়ে গেছে। ওকে, নেক্সট ক্লাসে আরও চেষ্টা করব, এবং অনেক সময় বাফারিং হয় অনেকের ক্ষেত্রে। ওকে, একজন লিখেছে স্টেম কোষ কি? হ্যাঁ, জেবা লিখেছে, ধন্যবাদ জেবা। আমাদের এক বন্ধু জেবা লিখেছে স্টেম কোষ কি। আসলে আমাদের দেহের অভ্যন্তরে যে বোনসগুলো থাকে, বোনস মানে কি? অস্থি। অস্থির ভেতরে যে কোষগুলো থেকে আসলে এই রক্তকণিকা কিংবা অন্যান্য কোষগুলো প্রডিউস হয়, এই বোনসের অভ্যন্তরে অস্থিমজ্জা বলা হয়, এটাকে বলা হয় বোন মেরু কিংবা অস্থিমজ্জা। তাহলে আমাদের এই যে বোন মেরুর মধ্যে যে এক ধরনের কোষ থাকে একে বলা হয় স্টেম সেল, এবং এই স্টেম সেলগুলো থেকে কিন্তু আরও পরবর্তীতে অনেক ধরনের সেলগুলো প্রডিউস হয়। এবং আমাদের গবেষণার ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় নানা ধরনের গবেষণার ক্ষেত্রে, জৈব প্রযুক্তির গবেষণার ক্ষেত্রে কিন্তু স্টেম সেলগুলোকে নিয়েই আসলে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের গবেষণা করে থাকেন। স্ক্রিনের ব্রাইটনেস নিয়ে একটু ঝামেলা আছে, হ্যাঁ অবশ্যই, যাই হোক। ওকে, তাও ক্লিয়ার না। ওকে, ধন্যবাদ, সাথেই থাকো। আমি ট্রাই করছি যে আসলে এই ব্রাইটনেসটা আজকে ব্রাইটনেসের সামঞ্জস্য রক্ষা করতে। তো যাই হোক, একটু টেকনিক্যাল প্রবলেম আছে আমার আসলে, দুটো লাইটের ক্ষেত্রে আজকে একটি লাইট একটু টেকনিক্যাল প্রবলেম বন্ধ আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিলাম রক্তের যে উপাদান, সেই উপাদান হচ্ছে কটি? দুটি। একটি হচ্ছে রক্তরস, প্রধান উপাদান দুটি, আর একটি রক্তকণিকা। রক্তরসের পরিমাণ হচ্ছে 55%, রক্তকণিকার পরিমাণ হচ্ছে 45%। রক্তকণিকার মধ্যে আবার আরও অনেকগুলো কণিকা পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য তিনটে প্রধান কণিকা সম্পর্কে আমরা জানি। শ্বেত রক্তকণিকা, যেটাকে বলেছি আমরা লিউকোসাইট, এবং লোহিত রক্তকণিকা যাকে বলেছি আমরা এরাইথ্রোসাইট, এবং অনুচক্রিকা বা প্ল্যাটিলেট যাকে বলেছে আমরা থ্রোম্বোসাইট। তাহলে এই তিনটা নিয়ে আমাদের রক্তকণিকাগুলো গঠিত। এবার বিষয়টি হলো যে আমরা রক্তের যে উপাদান আছে, রক্তরসের যে উপাদানগুলো আছে সেগুলো আর কি কি, এবং রক্তকে কেন লাল দেখায় এটা তোমরা অনেকেই জানো, যে হিমোগ্লোবিন অণু থাকার কারণে রক্তকে কি দেখায়? লাল দেখায়। আমরা চিত্রের মধ্যে এখানে হিমোগ্লোবিন অণু দেখানোর চেষ্টা করেছি, এবং আবারও ওই একই চিত্র থেকে বোঝানোর চেষ্টা করেছি। পাশাপাশি একটা ধমনীর ভেতরে রক্তের যে বিভিন্ন কণিকাগুলো কিভাবে একসাথে থাকে, সেই কণিকার উপাদানগুলো এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো কণিকার বিভিন্ন উপাদানগুলো আছে, শ্বেত রক্তকণিকা, লিউকোসাইট, লোহিত রক্তকণিকা এরাইথ্রোসাইট, অনুচক্রিকা, থ্রোম্বোসাইট। এইগুলো সবগুলো আসলে এই প্লাজমার সাথে, রক্তের প্লাজমার মধ্যে এগুলো মিলেমিশে থেকে আমাদের দেহের মধ্যে রক্ত পরিবাহিত হচ্ছে।
তো রক্তের প্রধান উপাদান হচ্ছে দুটি, রক্তরস, রক্তকণিকা। রক্তকণিকাকে আমরা আবার কি করেছি, 3 ভাগে ভাগ করেছি, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা কিংবা প্ল্যাটেলেট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রক্তের প্লাজমা এবং রক্তকণিকা আমরা টেস্ট টিউবের মধ্যে দেখতে পাচ্ছি একটি চিত্রে, যে উপরের দিকে হচ্ছে কি প্লাজমা আর নিচের দিকে হচ্ছে কি রক্তের বিভিন্ন কর্পাসেলগুলো। তাহলে যে ব্লাড কর্পাসেল এবং ব্লাড প্লাজমা, রক্তরস, এগুলোকে আলাদা করা হয় কিভাবে? তোমরা এখানে একটি মেশিন দেখতে পাচ্ছ, এই মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন। এই মেশিনের মধ্যে কি করা হয়, এই মেশিনের মধ্যে এরকম টেস্ট টিউবে রক্ত নিয়ে এটাকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট বার কিন্তু এটাকে ঘোরানো হয়, হ্যাঁ, কয়েকবার, অর্থাৎ 1 মিনিটে 3300 বার থেকে শুরু করে এটা কয়েকবার পর্যন্ত কি করা হয়, একই রকমভাবে ঘোরানো হয়। এই যে দ্রুত ঘোরানোর ফলে রক্তের যে হালকা হলুদাভ যে অংশটা আছে সেই অংশটা উপরের দিকে আলাদা হয়ে যায়, সেটাই হচ্ছে কি রক্তরস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ট্রিফিউগেশন, অর্থাৎ আমরা একটা নমুনা রক্ত দেখতে পাচ্ছি, কালেক্টেড রক্তের একটা নমুনা। এই নমুনাটা নিয়ে আমরা যখন এটাকে সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে সেন্ট্রিফিউগেশন করব, তখন রক্তরসটা আলাদা হয়ে যাবে, রক্তকণিকাগুলো নিচের দিকে থিতিয়ে পড়বে। এটাই হচ্ছে আসলে এর মূল প্রসেসটা। তো সেন্ট্রিফিউগাল মেশিন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আলোচনার মধ্যে অনেকেই বলে দিয়েছে স্যার ডব্লিউবিসি অ্যান্ড আরবিসি কেউ প্রশ্ন করেছে, আরবিসি কোন সেল থেকে তৈরি হয়? তানিয়া সুলতানা, থ্যাংক ইউ, আমাদের সাথেই থাকো। আমরা একটু পরেই জানছি যে প্রত্যেকটা রক্তকণিকা কোন জায়গা থেকে উৎপত্তি হয়, তাদের আকার কেমন, আমাদের দেহের মধ্যে তাদের অবস্থান কেমন, এগুলো ধরে ধরে আমরা আসলে আজকে আমাদের আলোচনা ক্লাসটা সাজিয়েছি। সাথে থাকলে প্রত্যাশা করছি সমৃদ্ধ হওয়ার সুযোগ আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখে নিচ্ছি যে কিভাবে সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে আমাদের রক্তের প্লাজমাগুলো আলাদা হয়ে যায়। এবার আমরা প্লাজমার আরও বিস্তারিত বিষয় সম্পর্কে একটু জানি, যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহের মধ্যে প্লাজমা থাকে কতটুকু। আমরা তো জেনেছি হলো মোট রক্ত থাকে 5 থেকে 6 লিটার, কিংবা মানুষের আকার আয়তন এগুলো ভেদে আরও একটু বেশি, কম বেশি এবং হতে পারে, কিন্তু প্লাজমার পরিমাণ হচ্ছে 3 লিটারের মতো। অর্থাৎ রক্তরস একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 3 লিটার পর্যন্ত রক্তরস থাকতে দেখা দেয়। এখন প্রশ্ন হলো, এই রক্তরসের মধ্যে কি কি উপাদান থাকে? রক্তরসের মধ্যে আমরা জানি রক্তকণিকা থাকে, এবং পাশাপাশি কি থাকে, রক্তকণিকাগুলো আলাদা করা হয় যখন, তখন শুধু রক্তরসের মধ্যে আর কি কি থাকে, বিভিন্ন জৈব এবং অজৈব উপাদানগুলো থাকে। এর মধ্যে পানির পরিমাণই সবচেয়ে বেশি, বলা হয়ে থাকে 90 থেকে 92% পর্যন্ত এখানে পানি থাকে, এবং তার সাথে বিভিন্ন কঠিন উপাদান কিংবা জৈব অজৈব উপাদানগুলো এর সাথে যুক্ত অবস্থায় থাকতে দেখা যায়। তাহলে আমরা এই পানি এবং বিভিন্ন জৈব অজৈব উপাদানগুলো কি, এগুলো সম্পর্কে চলো একটু জেনে নেই। কাগজ কলম থাকলে আমার সাথে টু দ্য পয়েন্ট বিষয়গুলোকে পয়েন্ট আকারে লিখে নিলে তোমাদের পড়া কিন্তু এখানেই হয়ে যাবে, এক্সট্রা করে আর পড়ার প্রয়োজন হবে না প্রত্যাশা করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পানি যদি 90 থেকে 92% পর্যন্ত থাকে, আবার অনেক বইয়ের মধ্যে লেখা আছে এটা জৈব অজৈব পদার্থের পরিমাণ 8 থেকে 10% পর্যন্ত, অর্থাৎ এই মানের তারতম্য আছে। তো আমরা একটা আইডল ধরে নিচ্ছি পানি 90% এবং জৈব অজৈব পদার্থের পরিমাণ থাকে হচ্ছে 10%। তো এখানে কি কি ধরনের জৈব এবং অজৈব পদার্থ থাকে একটু দেখে নেই। অজৈব পদার্থগুলোর মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, এবং এর সাথে আরও অনেক ধরনের খনিজ উপাদানগুলো থাকে। এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যালসিয়াম আয়ন, আয়রন, তারপর হচ্ছে ফসফরাস, আয়োডিন, ক্লোরিন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, এই জাতীয় উপাদানগুলো এর সাথে থাকে, এবং এই নামগুলো তোমরা সবাই জানো। ঝটপট এগুলো যদি লিখে ফেলতে পারো, মনে রাখতে পারো, সহজেই বলতে পারবে যেখানে বিভিন্ন গ্যাসীয় উপাদানের সাথে আরও এই ধরনের খনিজ উপাদানগুলো এর সাথে যুক্ত অবস্থায় থাকে। তো এবার জেনে নেওয়া জরুরি জৈব উপাদানগুলো কি কি থাকে, তাই না? আমরা জানলাম অজৈব উপাদানগুলোর মধ্যে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো এবং বিভিন্ন খনিজ উপাদানগুলোর সাথে যুক্ত অবস্থায় আছে। তো আমরা একটু দেখে নেই আমাদের কোনো শিক্ষার্থী কোনো ধরনের প্রশ্ন এখানে ছুড়ে দিয়েছে কিনা। সেন্ট্রিফিউগাল, এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের। সেন্ট্রিফিউগাল, ওকে, মেশিনের নাম সেন্ট্রিফিউগাল আর প্রসেসের নাম হচ্ছে সেন্ট্রিফিউগেশন। ইমিউন কোষ কি স্যার? একজন প্রশ্ন করেছেন যে ইমিউন কোষ কি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যখন দশম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা আলোচনা করেছি যে ইমিউন কোষ কোনগুলো, অর্থাৎ আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধকারী যে কোষগুলো তাদেরকে বলা হচ্ছে কি ইমিউন কোষ। রোগ প্রতিরোধকারী কোষ কোনগুলো? আমরা জানি মনোসাইট, তারপর হচ্ছে কি লিম্ফোসাইট, এই ধরনের কোষগুলো। লিম্ফোসাইট সরাসরি কি করতে পারে? এরা অ্যান্টিবডি প্রডিউস করতে পারে। মনোসাইট কি করতে পারে? ম্যাক্রোফ্যাজ প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করতে পারে। এবং নিউট্রোফিল, এই নিউট্রোফিল কি করে? তারাও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে কি করতে পারে? ধ্বংস করতে পারে। নিউট্রোফিল ট্র্যাপস তৈরি করার মাধ্যমে জীবাণু ধ্বংস করতে পারে। তার মানে রক্তের যে ধরনের কোষগুলো, যে উপাদানগুলো আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে কাজ করে তাদেরকে বলা হচ্ছে ইমিউন কোষ। তো যাই হোক, আমরা জানলাম এখানে ত্রিধারা সে আমাদের সাথে আছে। আচ্ছা, এই মেশিন
কেন ইউজ করা হয়? ওকে, থ্যাংক ইউ। ওটা যদিও অনেক আগের আলোচনা, নিশ্চয়ই এতক্ষণে হয়তো সাথে থেকে বুঝতে পেরেছো। সেন্ট্রিফিউগাল মেশিন এই কারণে এটাকে ব্যবহার করা হয় কারণ অনেক সময় মানুষের দেহের পুরো রক্তের প্রয়োজন পড়ে না, রক্তের প্লাজমা যে অংশটুকু আছে, রক্ত রসটুকু আছে, সেই রক্ত রসটুকু ট্রান্সফারের প্রয়োজন পড়ে এক বডি থেকে আরেক বডিতে। আরেকটি ঘটনা বলি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমরা এখন যেমন দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস, তো অতি শীঘ্রই যখন আমাদের করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হবে বা ভ্যাকসিন আবিষ্কার হবে, তখন এটা কিভাবে কালেক্ট করা হবে? তো যখন টিকা বা ভ্যাকসিন আবিষ্কার হবে তখন কিন্তু এই প্লাজমা থেকেই সেই কোনো মানুষের দেহের মধ্যে যে অ্যান্টিবডি প্রডিউস হবে ইমিউনিটির কারণে, সেই অ্যান্টিবডি কিন্তু প্লাজমা থেকেই কালেক্ট করা হবে। এই সব কারণে রক্তের প্লাজমা আলাদা করা হয়। মজার বিষয় হলো প্লাজমার মধ্যেও কিন্তু আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে রক্তের সিরাম। এটাকে বলা হয় রক্তের সিরাম। একটা হচ্ছে রক্ত কণিকা, তারপর হচ্ছে রক্তের প্লাজমা। প্লাজমা থেকে আরেকটা উপাদানকে আলাদা করা হয়, তার নাম হচ্ছে রক্তের সিরাম। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আমাদের প্রাসঙ্গিক আলোচনা আসলে সে বিষয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম রক্ত নিয়ে, পরবর্তীতে আমরা বলেছি রক্তের বিভিন্ন সাধারণ কাজ নিয়ে, আলোচনা করছি রক্তের উপাদানগুলো নিয়ে। আমরা জেনেছি রক্তের উপাদান রক্তরস 55%, রক্তকণিকা হচ্ছে 45%, এবং আমরা এই রক্তরসের 55% রক্তরসের মধ্যে আর কী কী উপাদান থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আলোচনার প্রাক্কালে আমরা জেনেছিলাম যে রক্তরসের মধ্যে 90%ই থাকে হলো পানি এবং 10% থাকে হচ্ছে জৈব এবং অজৈব উপাদানগুলো। অজৈব উপাদানের মধ্যে আমরা জেনেছি বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো, যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন এই জাতীয় গ্যাসীয় উপাদান থাকে। পাশাপাশি এর সাথে বিভিন্ন খনিজ উপাদানগুলো থাকে, যেমন ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, আয়োডিন, ক্লোরিন, এরপর হচ্ছে ফসফরাস, সোডিয়াম এবং ম্যাঙ্গানিজ এই জাতীয় উপাদানগুলো এর সাথে মিশ্রিত অবস্থায় থাকে। চলো শিক্ষার্থী বন্ধুরা জেনে নেই জৈব উপাদানগুলো কী কী থাকে। তো জৈব উপাদানগুলো যেভাবে থাকে রক্তরসের যে জৈব উপাদানগুলো, এগুলো অনেক ধরনের উপাদান জৈব উপাদান হিসেবে রক্তের মধ্যে উপস্থিত থাকতে দেখা যায়। তার মধ্যে আমরা প্লাজমা প্রোটিন, মনে রাখতে হবে প্লাজমা প্রোটিন, কয়েক ধরনের প্রোটিন উপাদান যেগুলো প্লাজমার মধ্যে থাকে এটাকে বলা হয় প্লাজমা প্রোটিন। যেমন প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন এই উপাদানগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমার মধ্যে দ্রবীভূত অবস্থায় এই প্রোটিনগুলো থাকতে দেখা যায়। এরপর হচ্ছে কার্বোহাইড্রেট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, এনজাইম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, বিলিভার্ডিন। আমরা পিত্ত কিংবা গল ব্লাডারের থেকে আমরা দেখেছিলাম, নিশ্চয়ই মনে আছে, তৃতীয় অধ্যায় আলোচনা করতে আমরা দেখেছিলাম বিলিরুবিন এবং বিলিভার্ডিন এগুলো ওই গল ব্লাডার থেকে বা পিত্তথলি থেকে নিঃসৃত এক ধরনের উপাদান, রঞ্জক উপাদান। এগুলো আমাদের পরিপাক প্রক্রিয়ায় ভূমিকা রাখে এবং পরবর্তীতে আবার এগুলো কি হয়, দেহ থেকে নিষ্ক্রান্ত হয়ে যায়। যাই হোক, এরপর হচ্ছে স্নেহদ্রব্য এবং অপ্রোটিন নাইট্রোজেন যুক্ত বিভিন্ন ধরনের দ্রব্য, অপ্রোটিন নাইট্রোজেন যুক্ত বিভিন্ন ধরনের দ্রব্য এর সাথে থাকতে দেখা যায়। আমরা এখানে দেখি যে খাদ্যের বিভিন্ন উপাদান, যেমন কার্বোহাইড্রেট হিসেবে গ্লুকোজ থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে। অ্যামিনো অ্যাসিড কী আকারে থাকে, যে প্রোটিনাস উপাদানগুলো অ্যামিনো অ্যাসিড আকারে থাকতে দেখা যায়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইউরিয়া থাকে, অ্যামোনিয়া থাকে, অ্যালবুমিন, এটা হচ্ছে অ্যালবুমিন, ফাইব্রিনোজেন এবং অ্যান্টিটক্সিন, অর্থাৎ আমাদের দেহের মধ্যে বিভিন্ন টক্সিক উপাদানগুলোকে ধ্বংস করার জন্য আমাদের দেহের মধ্যে কিছু অ্যান্টিটক্সিন উপাদান এই প্লাজমার মধ্যে কিংবা রক্তরসের মধ্যেই থাকতে দেখা যায়। তো যাই হোক, আমরা আমাদের আরও বন্ধুদেরকে দেখতেছি নানা রকম প্রশ্ন নিয়ে বন্ধুরা হাজির হচ্ছে, খুবই ভালো লাগছে। স্যার ফাইব্রিন জালক কি? থ্যাংক ইউ ভেরি মাচ, দারুণ প্রশ্ন করেছো। এখানে ফাইব্রিনোজেন বা ফাইব্রিন জালক, ফাইব্রিন জালকটা হচ্ছে এমন এক ধরনের তন্তু সদৃশ এক ধরনের উপাদান যেটা প্লাজমার মধ্যে থাকে। এবং মজার বিষয়টা হলো যে অনুচক্রিকা অর্থাৎ থ্রোম্বোসাইট, এই অনুচক্রি বা থ্রোম্বোসাইট এই ফাইব্রিনোজেন এর সহায়তায় দেহের কোনো স্থান কেটে গেলে সেখানে এই ফাইব্রিনোজেন দিয়ে সেই জায়গাটা কি করে, সেই ক্ষত স্থানটার মধ্যে রক্ততঞ্চন বা ব্লাড ক্লোটিং ঘটিয়ে সেই জায়গা থেকে রক্ত বাইরে বের হতে বাধা প্রদান করে। এই হচ্ছে ফাইব্রিনোজেন, একটা তন্তু সদৃশ রক্তের প্লাজমার মধ্যে থাকা উপাদান। আরও অনেকেই আমাদের সাথে আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার ডব্লিউবিসি কি ইমিউন কোষ? ওকে, তানিয়া সুলতানা, থ্যাংক ইউ। প্রশ্ন করলে আসলে ভালো লাগে, এই রিলেটেড প্রশ্নগুলো ভালো লাগে। তো এখানে তানিয়া সুলতানা বলেছে ডব্লিউবিসি, অবশ্যই ডব্লিউবিসি ইমিউন কোষ, কেন নয়। ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলের ভেতরেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপাদানগুলো দেখি। এই যে আমি আলোচনা করেছিলাম মনোসাইট, ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল এবং লিম্ফোসাইট, এই সব উপাদানই তো ডব্লিউবিসির আওতাভুক্ত, তাই না? ডব্লিউবিসিকে ভাগ করলে এই উপাদানগুলি আমরা পেয়ে থাকি।
প্লাজমা প্রোটিনগুলোর কাজ কি? থ্যাংক ইউ। প্লাজমা প্রোটিন এখানে নানা ধরনের কাজ করে প্লাজমা প্রোটিনগুলো, যেমন এই যে আমরা প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন এই দুটো উপাদানকে বলেছি, এই দুটো উপাদান সরাসরি রক্ততঞ্চন প্রক্রিয়ার সাথে রিলেটেড। এবং এখানে গ্লোবিউলিন, আমরা জানি এখানে গ্লোবিউলিন যেগুলো হিমোগ্লোবিন প্রডিউসের সাথে রিলেটেড। অ্যালবুমিন, সেও কিন্তু অ্যালবুমিন এই প্রোটিনটা আমাদের দেহের নানা রকম কাজের সাথে কি রিলেট করে থাকে। বিভিন্ন বস্তু কোষীয় উপাদানগুলো প্রডিউসের ক্ষেত্রে কিন্তু এই উপাদানগুলো কাজ করে থাকে। তো আরও অনেক ধরনের প্রশ্ন দেখেছি। প্লাজমা প্রোটিন, জিপিএ 5 বলেছে গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। তো যাই হোক, এখানে চমৎকার সে নানা রকমভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছে আমাদের অনেক শিক্ষার্থীরা। স্যার বিলিভার্ডিন কি? আলোচনা হয়েছে আমাদের। বিলিরুবিন এবং বিলিভার্ডিন এগুলো ওই গল ব্লাডার, পিত্ত থেকে, পিত্তের এক ধরনের উপাদান, পিত্ত রস থাকে যেটাকে আমরা বলছি বাইল, এই বাইলের এক ধরনের উপাদান হচ্ছে বিলিরুবিন এবং বিলিভার্ডিন। এগুলো আসলে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাক প্রক্রিয়ায় কিছুটা সহায়তা করে থাকে। তো চলো আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী আলোচনায়। তো এখন রক্তরসের কি কাজ, প্লাজমা কি কাজ করে? অনেকেই প্রশ্ন করেছে রে স্যার প্লাজমা প্রোটিনের কাজ কি, এরপর হচ্ছে যে দেহে ফাইব্রিনোজেনের কাজ কি, এই যে উপাদানগুলোর কথা বলে কি কাজ করে। আসলে আমরা প্লাজমার কাজ দিয়ে কিন্তু এই বিষয়গুলো দেখতে পাবো। তার আগে চিত্রে দেখে নেই আমরা প্লাজমা, এই যে হলুদাব যে অংশটা আছে এটা হচ্ছে প্লাজমা। এর মধ্যে কিন্তু ওই যে ডুবন্ত অবস্থায়, দ্রবীভূত অবস্থায় বিভিন্ন ধরনের এখানে রক্তের যে অন্যান্য কণিকাগুলো সেগুলো থাকতে দেখা যায়। প্লাজমা রক্তকণিকা সমূহ ধারণ করে। খুব কঠিন একটা মানে গুরুত্বপূর্ণ অপরিহার্য একটা কাজ হচ্ছে প্লাজমা রক্তকণিকা সমূহকে ধারণ করে এবং রক্তের তারল্য রক্ষা করে। তারল্য বা রক্তের যে সান্দ্রতা এটাকে রক্ষা করে। রক্তের দ্রবীভূত বিভিন্ন উপাদান দেহের বিভিন্ন অংশে পরিবহন করে প্লাজমার মাধ্যমে। মানে দেহের মধ্যে বিভিন্ন উদ্ভূত উপাদান হোক কিংবা অন্য কোনোভাবে তৈরি উপাদান হোক, এটা বহন করে এক জায়গা থেকে এক কোষ থেকে আরেক কোষের মধ্যে নিয়ে যায়। শ্বসন গ্যাস, রেচন বর্জ্য, হরমোন, এনজাইম, অ্যান্টিবডি ইত্যাদি পরিবহন করে। অনেক বিস্তারিত তথ্য তোমার জানার দরকার নেই, স্পেসিফিক তথ্যগুলো জানো যে আসলে কে কাকে কিভাবে পরিবহন করে, কোন জায়গায় কাজে লাগে, এতটুকু জানলেই কিন্তু আমাদের মোটামুটি চলে। এরপর হচ্ছে যে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ অ্যাসিড বেস ব্যালেন্সটা এটা কী করে, এটা নিয়ন্ত্রণ করে থাকে। রক্ততঞ্চন ঘটায়। রক্ততঞ্চন হচ্ছে রক্ত জমাট বাঁধা, অর্থাৎ দেহের কোনো স্থান কেটে গেলে, আঘাতপ্রাপ্ত হলে সেখানে রক্ত জমাট বাঁধিয়ে সেই জায়গাকে সমূহ বিপদ থেকে রক্ষা করে। দেহের তাপ সাম্যতা রক্ষা করে। প্রোটিনের আধার হিসেবে কাজ করে। তার মানে এর ভেতরে নানা রকম প্রোটিনাস উপাদান যে থাকলো, ওই যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো প্রোটিনাস উপাদানের আধার হিসেবে এখানে কাজ করে এবং অ্যামিনো অ্যাসিডের এর মধ্যে দ্রবীভূত থাকতে দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের সুনির্দিষ্ট একটি টপিক রক্ত এবং রক্তকণিকা নিয়ে। আমরা শুরুর দিকে আলোচনা করেছিলাম রক্ত কী এবং রক্তের উপাদানগুলো কি কি থাকে, এবং এক পর্যায়ে এসে আমরা রক্তরস নিয়ে আলোচনা করছি। রক্তরসের মধ্যে বিভিন্ন ধরনের জৈব অজৈব উপাদানগুলো নিয়ে আলোচনা শেষে আমরা আলোচনা করছিলাম রক্তরসের কাজ কি, দেহের মধ্যে রক্তরস কোন ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। নিশ্চয়ই যাদের কাছে কাগজ কলম আছে তারা লিখবে, এবং অবশ্যই এটা খাতায় এবং মাথায় দু জায়গায় লিখে রাখতে হবে। না হলে কিন্তু শুধু খাতায় লিখলেই হবে না, খাতা এবং মাথা দু জায়গায় লিখতে পারলেই আসলে আমাদের এই পড়াশোনাটা সাস্টেইন করবে দীর্ঘদিন। আমরা দেখে নেই আমাদের আর কোন কোন বন্ধু আমাদের সাথে যুক্ত অবস্থায় আছে। একজনে লিখেছে হলো থোরাসিক নালিকা কি। আসলে থোরাসিক্স বলতে এখানে আমরা যেটা বলি থোরাক্স থেকে রেজিওনাল, থোরাক্স একটা রেজিয়ন আমাদের বডির, এই থোরাক্স থেকে যেটা রিপ্রেজেন্ট হয় সেটা হচ্ছে থোরাসিক্স। তো যাই হোক, স্টপ প্লিজ ইউর ওকে, যাই হোক অন্য কাউকে বলেছে। কোথাও একটা কারো নতুন যাত্রা শুরু হয়েছে, যাত্রা শুভ হোক, সে বিষয়ে লিখেছে এখানে। ওকে, থ্যাংক ইউ। আমরা জানলাম রক্তরসের কাজ কি। এখন নিশ্চয়ই তোমাদেরকে প্রশ্ন করলে তোমরা ঝটপট উত্তর দিতে পারবে রক্তরস কি কি কাজ করে। এটাই হচ্ছে পড়াশোনা। আসলে আমি অনেক কিছু পড়লাম আফটার 21 ডেজ সব কিছু ভুলে গেলাম, এটাকে পড়াশোনা বলে না। আমি যদি প্রশ্ন করি তুমি জীবনে অনেক বই পড়েছো, বলো তো এই বইয়ে কোথায় কি আছে? যে স্টাডিটা তোমার জীবনে ইনস্ট্যান্ট তোমাকে হেল্প করতে পারবে না, সে স্টাডির কোনো মানে নেই। ইনস্ট্যান্ট তার মানে আমি অনেক তথ্য, অনেক কিছু এটা আহরণ করাচ্ছে, যে তথ্য আমাকে ইনস্ট্যান্ট হেল্প করবে, যে তথ্যগুলো, সেটাই হচ্ছে আমাদের আসল পড়া, সেটা পড়াশোনার আসলে মূল অংশ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এজন্যই বলা হয় পড়া এবং শোনা
পড়তে হবে, শুনতে হবে, এবং পড়া এবং লেখা, পড়তে হবে, লিখতে হবে, দুটো আলাদা আলাদা টার্ম, আলাদা আলাদা কাজ। ছাত্র জীবনে এই দুটো টার্মই লাগবে। যাই হোক, অনেক বেশি মনে হয় তোমাদেরকে উপদেশ দিয়ে ফেলতেছি। যাই হোক, এই উপদেশগুলোকে পারলে গ্রহণ করো, আর না পারলে পরিত্যাগ করা দরকার নাই, ধরে রাখার চেষ্টা করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখি যে রক্তকে ওই যে সেন্ট্রিফিউগাল মেশিনে সেন্ট্রিফিউজ করেছিলাম, সেন্ট্রিফিউজেশন, এবং সেখান থেকে আমরা আরও অনেকগুলো উপাদান পেয়েছিলাম। কিন্তু মজার বিষয় যেটা দেখানোর জন্য তোমাদেরকে এই স্লাইডটা দেখানো, যে আমরা এখানে দেখলাম যে রক্তের মধ্যে প্লাজমাই অনেক বেশি এবং শ্বেতকণিকার পরিমাণ খুবই কম। আমাদের লোহিত রক্তকণিকা এবং শ্বেতকণিকার রেশিওটা হচ্ছে 700:1। তার মানে কোনো একটা জায়গায় যদি 700 লোহিত কণিকা থাকে, তার মধ্যে একটা মাত্র থাকবে কি শ্বেতকণিকা। আবার শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি বেড়েও যায়, সেক্ষেত্রেও কিন্তু থ্রেড আছে বডিতে, যাকে এগুলো আমরা একটু পরে আলোচনা করছি। যে বিষয়টা দেখাতে যাচ্ছে যে আমাদের এই প্লাজমার সাথে কিন্তু অনুচক্রিকা মিশ্রিত অবস্থায় থাকতে দেখা যায়। তার মানে প্লাজমাটাকে আমরা আলাদা, প্লাজমার মধ্যেও কিন্তু অনুচক্রিকার কিছু উপাদান থাকতে দেখা যায়। যে বিষয়টা বলতে চাচ্ছি খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বলেছিলাম রক্তকণিকা, রক্তরস এবং সিরাম। সিরাম কাকে বলে? এই যে প্লাজমা, এই প্লাজমা থেকে যে প্রোটিনাস উপাদানগুলো আছে, যেমন প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এগুলোকে যদি আলাদা করে জমাট বাঁধানো হয়, এগুলোকে যদি আলাদা করা হয়, তাহলে যে উপাদানটা থাকবে তাকে বলা হচ্ছে সিরাম। অনেক সময় বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে, অনেক সময় বিভিন্ন গবেষণার ক্ষেত্রে, অনেক সময় বিভিন্ন রোগের ডায়াগনোসিসের ক্ষেত্রে এই সিরামের প্রয়োজন হয়। মানুষের বডি থেকে সিরাম কালেক্ট করে সেই সিরাম থেকে সিরামটা নিয়ে বিভিন্ন ডায়াগনোসিসের বা পরীক্ষা নিরীক্ষার কাজ কিন্তু করা হয়ে থাকে। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, আমাদের রক্তরস থেকে যদি প্রোটিনাস উপাদানগুলো মাইনাস করা হয়, রক্তরস মাইনাস প্রোটিনাস উপাদান, তাহলে যে উপাদানটা থাকে তাকে বলেছি আমরা রক্তের সিরাম। ওকে, থ্যাংক ইউ। আমাদের এখানে আসলে নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট যারা শেয়ার করছে, কিশোর বাতায়নে আমার রিকোয়েস্ট, এদেরকে ব্যান করা হয়, বিরক্তিকর। ওকে, মহিবুল্লাহিল মাহিদ, থ্যাংক ইউ। আসলে এটা ঠিক নয়, এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য এই প্ল্যাটফর্মটি। অতএব এখানে আননেসেসারি কোনো ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট এটা দেয়াটা, এটা কোনোভাবেই সমীচীন নয়। তো আমি বলবো যে যে সকল শিক্ষার্থী এখানে থেকে এই কাজটা করছো, এটা কোনোভাবেই ঠিক নয়, এটা যেন তোমরা না করো। তো আমরা দেখে নিই এরপরে আমাদের আলোচনা কি। এবার রক্তকণিকাগুলো নিয়ে আমরা আলোচনা করব। রক্তের যে উপাদান কণিকাগুলো, তোমরা ইতিমধ্যেই অবগত যে রক্তের, ইতিমধ্যেই না, ছোটোবেলা থেকেই জেনে আসছো রক্তের 3টি উপাদান: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, কণিকার 3টি উপাদান আমরা দেখি, এবং অনুচক্রিকা। আমরা চিত্রে যদি দেখি, অর্থাৎ রেড ব্লাড সেল বা এরাইথ্রোসাইট, এগুলো দেখতে এরকম, হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট, এটা দেখতে এরকম, এবং আমরা অনিয়তকার আকার এক ধরনের কণিকা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কি অনুচক্রিকা কিংবা থ্রোম্বোসাইট, আবার অনেকে এটাকে প্ল্যাটিলেট বলে থাকে। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই লোহিত রক্তকণিকা বা এরাইথ্রোসাইট। এই লোহিত রক্তকণিকা বা এরাইথ্রোসাইটের মধ্যে কি কি উপাদান থাকে। সহজেই আমরা যদি এই শব্দটাকে ভেঙে বলি, এরাইথ্রো শব্দের অর্থ লাল, আর সাইট মানে হলো কোষ কিংবা কণিকা। পৃথিবীর যেখানে যে ধরনের সাইট দেখো না, কোনো সাইট, বায়োলজিক্যাল যে টার্মের সাথে সাইট কথাটা যুক্ত থাকবে, বুঝবে যে এটা একটা কোষ। যে কোনো জায়গার সাথে সাইট রিলেটেড কোনো একটা বুঝবে যে এটা কোষ কিংবা কোষ সম্বন্ধীয়, এই বিষয়টা বোঝানো হয়েছে। তো যাই হোক, এরাইথ্রো শব্দের অর্থ হচ্ছে লাল, আর সাইট শব্দের অর্থ বলছি আমরা কোষ। তাহলে লাল রঙের যে কোষ বা লাল রঙের যে কণিকা রক্তের, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। প্রতি ঘন মিলিমিটার রক্তে ভ্রূণের দেহের মধ্যে এর পরিমাণটা থাকে অনেক বেশি। ভ্রূণ দেহে, অর্থাৎ আমরা ফিটাসের দেহের মধ্যে কি থাকে, এটা 80 থেকে 90 লক্ষ, এবং নিউবর্ন বেবি যারা, তাদের থেকে শুরু করে 2 বছর পর্যন্ত বেবিদের ক্ষেত্রে এটা 60 থেকে 70 লাখ পর্যন্ত হয়। এরপরে পূর্ণাঙ্গ পুরুষ মানুষের ক্ষেত্রে এখানে হলো 54 লাখ, আর পূর্ণবয়স্ক স্ত্রীদের দেহের ক্ষেত্রে 48 লাখ। কম এবং বেশি একটু এদিক সেদিক হতে পারে, তবে এটা একটা আইডল একটা এখানে সংখ্যাটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরপর এরা কেমন, আসলে আকার আকৃতি কেমন, এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। দুই প্রান্ত ট্যাপারিং, অনেকটা দুই প্রান্ত হচ্ছে কি অবতল প্রকৃতির, তাই না, দুটো প্রান্তই। তাহলে আমরা এখানে দেখলাম যে গোলাকার দ্বি অবতল, দুটো প্রান্তই কি অবতল, নিউক্লিয়াসবিহীন। তোমরা অনেক বইয়ের মধ্যেও দেখবা বলা আছে যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে উটের রক্ত নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ স্তন্যপায়ী নিউক্লিয়াস যে লোহিত রক্তকণিকা থাকে তার কোনো নিউক্লিয়াস কিন্তু থাকে না, আমরা এটা জানি। কিন্তু কিছু বইয়ের মধ্যে আমরা দেখেছি যে 2-একটা বই এরকম লিখেছে বাজারের বইয়ের মধ্যে যে উটের রক্তের মধ্যে নাকি নিউক্লিয়াস থাকে। আসলে এই তথ্যটা ঠিক নয়। উটের যে রক্তের মধ্যে যে নিউক্লিয়াসের মতো যে
গঠন দেখতে পাওয়া যায়, আসলে এটাকে বলা হয় একটা মার্জিনাল বডি, অর্থাৎ উটের রক্তের লোহিত রক্তকণিকার মধ্যে এক ধরনের তন্তু সদৃশ উপাদান পাওয়া যায়। অনেকে এটাকে এই পেঁচানো তন্তু দেখে অনেকে মনে করে এটা মনে হয় উটের রক্তের মধ্যে মানে নিউক্লিয়াস আছে। আসলে স্তন্যপায়ী প্রাণীর কোনো প্রাণীর মধ্যেই কিন্তু এই নিউক্লিয়াস থাকতে দেখা যায় না। কারণ কি? কারণটা একটু পরে আমরা আলোচনা করব। তাহলে আমরা জানলাম যে গোলাকার দ্বি অবতল নিউক্লিয়াসবিহীন এবং এদের গড় ব্যাস হচ্ছে 7 থেকে 8 মাইক্রোমিটার, আর পুরুত্ব হচ্ছে 2 থেকে 2.5 মাইক্রোমিটার, অর্থাৎ 2 থেকে 2.5 মাইক্রোমিটার। তাহলে আমরা এই তথ্যগুলো, ছোট ছোট এই তথ্যগুলো অনেক সময় এমসিকিউতে আসে। নানা ধরনের, তোমরা জানো 3 ধরনের এমসিকিউয়ে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। তো আবারও বলি, যে শিক্ষার্থী লাইন টু লাইন বের করতে পারে কোনটা সাধারণ বহুনির্বাচনী, কোনটা বহুপদী সমাপ্তিসূচক এবং কোনটা অভিন্ন তথ্যভিত্তিকে প্রশ্ন আকারে আসতে পারে, সেই শিক্ষার্থী হচ্ছে বেস্ট। অর্থাৎ তার রেজাল্ট কি সেটা বড় কথা নয়, যে শিক্ষার্থী যে টপিক পড়ে সে ইনস্ট্যান্ট সেই টপিকটাকে তার সারা জীবনের কাজে লাগাতে পারবে, সে হচ্ছে গুড স্টুডেন্ট, বেস্ট স্টুডেন্ট, বেটার স্টুডেন্ট। আমি মনে করি এটা একজন শিক্ষক হিসেবে আমার এতদিনের এক্সপিরিয়েন্স, 14 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আমি তাই মনে করি। তো রেজাল্ট যদিও প্রয়োজন, খুব প্রয়োজন, আমাদের জীবনের জন্য রেজাল্ট খুব দরকার। রেজাল্ট ছাড়া তো আসলে কোনো জায়গায় নিজেকে প্রুভ করা যাবে না যে আমি ভালো। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় একজন অনেক ভালো রেজাল্টধারী, কিন্তু আফটার 21 ডেজ গিয়েই 2 সপ্তাহ 3 সপ্তাহ পর গিয়ে আগে যা পড়েছে সে একেবারে খেয়ে হারিয়ে ফেলে, কি থেকে কি পড়েছে, কি থেকে কি খেয়েছে তার মনে নাই, তাহলে এই ধরনের শিক্ষার্থী এই ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু নানা রকম থ্রেড আছে, অর্থাৎ বাস্তবিক জীবনে। অতএব আবারও বারবার বলি, যতটুকু পড়বে লিখবে তাহলে এটা খুব কাজে দেবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্যার লোহিত কণিকাতে তো নিউক্লিয়াস নেই, তবু ওকে কোষ বলা হয় কেন? ওকে, থ্যাংক ইউ, খুব ভালো প্রশ্ন বলেছে। আসলে এই জন্য আমরা কোষ না বলে কিন্তু কণিকাই বলছি। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি এটাকে আমরা কোষ ধরছি কিন্তু কণিকা বলছি। বাট এর যদি পূর্ব ইতিহাস আমরা একটু ঘাঁটি তখন কিন্তু দেখব এর মধ্যে কিন্তু একসময় কি থাকে, কোষ থাকে। অর্থাৎ যখন আমাদের ওই যে স্টেম সেল থেকে যখন প্রডিউস হয়, যখন আমাদের অস্থিমজ্জা থেকে প্রডিউস হয়, তখন প্রথম দিকে সে কিন্তু আসলে নিউক্লিয়াস যুক্ত থাকে, কিন্তু ধীরে ধীরে সে কী হয়, যখন পরিণত আমাদের রক্তস্রোত বা মূল ব্লাড স্ট্রিমের মধ্যে যখন সে চলে আসে তখন সে নিউক্লিয়াসটা হারিয়ে ফেলে। এই জন্য স্তন্যপায়ী প্রাণীর রক্তের অভ্যন্তরে লোহিত রক্তকণিকা কিন্তু নিউক্লিয়াসবিহীন, বাট এর উৎপত্তি হয় নিউক্লিয়াস যুক্ত হয়ে। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছ? কে যেন লিখেছে এই কথাটা, খুব চমৎকার প্রশ্ন, ভালো লেগেছে। মিনুর রহমান, থ্যাংক ইউ, সে আমাদের নিয়মিত শিক্ষার্থী, মাঝে মাঝেই তাকে এখানে দেখা যায়। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখছি যে লোহিত রক্তকণিকা। ওকে, এবার লোহিত রক্তকণিকার পরবর্তী অংশের মধ্যে আর কি আছে সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা আমরা বলেছি যে 50 লক্ষের চেয়ে 20% কম হলে, অর্থাৎ প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা, আমরা এর আগে জেনেছি যে পুরুষ মানুষের দেহের মধ্যে 54 লক্ষ, স্ত্রীদের, পূর্ণবয়স্ক স্ত্রীদের দেহের ক্ষেত্রে 48 লক্ষ, শিশুদের ক্ষেত্রে হলো 90 লক্ষ পর্যন্ত হয়ে থাকে, ছোটদের ক্ষেত্রে 60 থেকে 70 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। এই যে পরিমাপ আমরা দেখলাম, কিন্তু এখন বিষয়টা হলো যদি পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে মূল যে লোহিত রক্তকণিকা তার চেয়ে 25% যদি কম হয়, তাকে বলা হয় রক্তাল্পতা বা রক্তস্বল্পতা, একটা রোগ। এই রোগের নাম হচ্ছে কি? অ্যানিমিয়া। এই রোগের কারণে কিন্তু মানুষ মারাও যেতে পারে। অ্যানিমিয়া রোগের কারণে আমাদের দেশেও প্রতি বছর অনেক মানুষ কি হয়, মারা যায়। তো এই অ্যানিমিয়া রোগটা আবার অনেকটাই কি হয়, জেনেটিক্যালি, অর্থাৎ জিনগত বংশগতীয় একটা রোগ। আমরা যদি সেই চাপটা নিয়ে কখন আলোচনা করি তখন হয়তো অ্যানিমিয়া সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। এবং প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা 65 লক্ষের বেশি হলে, অর্থাৎ নর্মালি আমরা জানি যে পুরুষ মানুষের দেহে সর্বোচ্চ কত হতে পারে, 54 থেকে 55 লক্ষ, কিন্তু এটা যদি 65 লক্ষ পর্যন্ত হয়ে থাকে বা তার চেয়ে যদি বেশি হয়, তাহলে এই অবস্থাকে কি বলা হয়? পলিসাইথেমিয়া। এই রোগের নাম হচ্ছে কি? পলিসাইথেমিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক রক্ত নমুনা, কিন্তু যখন রক্তের নমুনা নেওয়া হলো, নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে দেখা গেল যে আসলে এখানে লোহিত রক্ত কণিকার পরিমাণ অর্ধেকের চেয়েও কম, তখন ডিক্লেয়ার করা হয় অ্যানিমিয়া রোগ। আর যখন দেখা হয় যে লোহিত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, তখনও ডিক্লেয়ার করা হয় যে এটা হচ্ছে পলিসাইথেমিয়া রোগ। এই জন্যই কিন্তু আমরা অনেক সময় যে ব্লাড পরীক্ষা করা হয়ে থাকে। ওকে, যাই হোক, আমাদের শিক্ষার্থীরা বলছে যে এখানেও পুরুষদের বেশি। হ্যাঁ, জেন্ডার ডিসক্রিমিনেশন করা যাবে না, তবে আসলে মহিলাদের চেয়ে পুরুষদের কেন বেশি তারও নানা রকম ব্যাখ্যা আছে। আজকে আমরা সেই ব্যাখ্যার দিকে যাচ্ছি না।
তো এটা এটা কিছু ফিজিক্যাল কন্ডিশনের কারণে আসলে পুরুষদের ক্ষেত্রে এখানে বেশি। যেমন আমরা আমাদের যকৃতের পরিমাণ, হৃৎপিণ্ডের পরিমাণ এবং এই লোহিত রক্তকণিকার পরিমাণ, রক্তের পরিমাণ, এগুলো সাধারণত মহিলাদের থেকে পুরুষদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়, এদের ওজন, আয়তন এগুলো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এখানে কোনো কনফ্লিক্ট নয়, সবাই সুস্থ থাকুক, যার যার দেহের মধ্যে যে পরিমাণ আছে সেটাই থাকুক, স্বাভাবিক অবস্থা থাক, এটা আমাদের কাম্য প্রত্যাশা। তো এখানে এখন আমরা দেখে নিই লোহিত রক্তকণিকা বা এরাইথ্রোসাইট এগুলো প্রডিউস হয় কোন জায়গা থেকে। একটু আগে যে প্রশ্নটা আমরা বললাম যে এটা শুরু হয়েছে কিন্তু এই যে হিমোসাইটোব্লাস্ট যে জায়গা থেকে শুরু হয় সেটার নাম হচ্ছে কি আকারের তৈরি হয় এটা, হিমোসাইটোব্লাস্ট। এরপর এরাইথ্রোব্লাস্ট, যার মধ্যে কিন্তু কি থাকে, নিউক্লিয়াস থাকে। এরপর ধীরে ধীরে এরাইথ্রোসাইট এই নাম ধারণ করে নিউক্লিয়াসটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দেখতে পাচ্ছি এখানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হারিয়ে ফেলছে এবং শেষ পর্যন্ত এটা হলো দ্বি অবতল একটা আকার ধারণ করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটার রং কিন্তু লাল নয়। কেন শিক্ষার্থী বন্ধুরা? কারণ হচ্ছে সে এখনও হিমোগ্লোবিনের সাথে যুক্ত হতে পারেনি। নিউক্লিয়াস চলে যাওয়ার ফলে নিউক্লিয়াস যে জায়গায় থাকে সেখানে গিয়ে হিমোগ্লোবিন অ্যাটাচ হতে পারে। আমাদের দেহের শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কিংবা বিভিন্ন গ্যাসীয় উপাদানকে পরিবহন করাটা খুবই জরুরি। আর আমাদের লোহিত রক্তকণিকা আমাদের দেহের অত্যাবশ্যকীয় শ্বসন উপাদান অক্সিজেনকে পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করে। এই পরিবহনটা করে কে? হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে এগুলো পরিবাহিত হয়। তো মজার বিষয়টা হলো নিউক্লিয়াসকে সে বের করে দিয়ে হিমোগ্লোবিনকে সেখানে কী দেয়? স্থান দেয়। এর ফলে কিন্তু এই লোহিত রক্তকণিকা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে থাকে। ওকে, যাই হোক আমরা একটু খেয়াল করি যে ভ্রূণ অবস্থায় কুসুমথলি কোন জায়গা থেকে প্রডিউস হয় সেটা আলোচনা করছি। লোহিত রক্তকণিকা কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করছে? ভ্রূণ অবস্থায় এরা কুসুমথলি, যকৃৎ, প্লীহা এবং থাইমাস থেকে উৎপন্ন হয়ে থাকে। জন্মের 20 বছর বয়স পর্যন্ত লম্বা অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে এরা এরাইথ্রোপয়েটিন হরমোন এদের উৎপত্তি নিয়ন্ত্রণ করে। এখানে একটা হরমোনের নাম লিখে রাখতে পারো, অনেক সময় পরীক্ষা এটা আসে যে আসলে এই লোহিত রক্তকণিকার উৎপাদন কমবে বাড়বে, কখন বেশি হবে কখন কম হবে, এই উৎপাদনটা নিয়ন্ত্রণ করে কিন্তু এরাইথ্রোপয়েটিন নামে এক ধরনের হরমোন। এর নিয়ন্ত্রণের ফলে এর আধিক্য কিংবা এর কম দেখা যায়। জীবনের বাকি সময় অর্থাৎ যখন বড় হয় 20 বছর বয়স পর্যন্ত আমরা দেখলাম কোন জায়গা থেকে? এটা অস্থিমজ্জা থেকে। আর পরবর্তী সময়টা হচ্ছে আমরা দেখলাম হিউমেরাস, ফিমার, স্টার্নাম, কশেরুকা, পরশুকা প্রভৃতি অস্থির প্রান্ত থেকে। অর্থাৎ আমাদের দেহের মধ্যে বড় বড় যে বোনসগুলো আছে, হাড়গুলো আছে, এই হাড়গুলো থেকেই পরবর্তীতে অর্থাৎ যখন মানুষ ধীরে ধীরে বড় হতে থাকে, পূর্ণবয়স্ক হতে থাকে, তখন এই জায়গাগুলো থেকে এগুলো প্রডিউস করে থাকে। তবে যেখান থেকে প্রডিউস হোক এরা হিমোসাইটোব্লাস্ট। ওকে, দুঃখিত ব্রডকাস্টিং পজ হয়ে গেছে কেন বুঝতেছি না। তো যাই হোক আবার আমরা ফিরে এসেছি, বন্ধুরাও আমাদের সাথে আছে। আর খুব বেশিক্ষণ নয়, অল্প আলোচনার মধ্যে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা আলোচনা করছিলাম লোহিত রক্তকণিকা নিয়ে। লোহিত রক্তকণিকার সংখ্যা জানলাম, লোহিত রক্তকণিকার তারতম্য হলে কোন ধরনের রোগ হতে পারে তা জানা হলো, লোহিত রক্তকণিকার মধ্যে কী কী উপাদান থাকে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। লোহিত রক্তকণিকার মধ্যে বললাম আমরা যে পানি, হিমোগ্লোবিন এবং বিভিন্ন জৈব অজৈব উপাদানগুলো নিয়ে গঠিত। এবং এখানে হিমোগ্লোবিনের মধ্যে দুটি উপাদান থাকে, হিম এবং গ্লোবিলিন। হিমের পরিমাণ 4%, গ্লোবিলিনের পরিমাণ হচ্ছে 96%। চলো আমরা দেখে নেই হিমোগ্লোবিন অণুটি কেমন। এখানে আমরা দেখতে পাচ্ছি হিমোগ্লোবিনের মধ্যে আলফা, বিটা, গামা অনেকগুলো চেইন আছে। এখানে প্রোটিনাস চেইন, প্রোটিন দিয়ে তৈরি এই চেইনগুলো থাকে। তাহলে এই যে চেইনগুলো আছে, চেইনগুলোর ফাঁকে ফাঁকে এখানে কি থাকে? এই যে গ্লোবিন আমরা এখানে দেখলাম, পাশাপাশি এখানে হিম দেখতে পাচ্ছি এবং এখানে হলো কিছু লৌহ উপাদান থাকে খুব অল্প পরিমাণে। আর এখানে অক্সিজেন বাইন্ডিং করে এগুলো অক্সিজেন পরিবহনের কাজ করে। এই হচ্ছে একটা হিমোগ্লোবিন অণু, এটাকে আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি। তো প্রতি 100 মিলিমিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। রক্ত যদি 100 মিলিমিটার রক্তকে যদি আমরা নিই, এই আয়তনের রক্তের মধ্যে কি থাকে? যে 16 গ্রাম হিমোগ্লোবিন এখানে থাকতে দেখা যায়। তো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? 120 ডেজ পর্যন্ত এরা আমাদের মানে রক্তস্রোতের মধ্যে বেঁচে থাকতে পারে। এরপর কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা একটু প্রসিডিউরটা দেখে নেই। লোহিত রক্তকণিকার উৎপত্তি থেকে তাদের আয়ুষ্কাল 120 ডেজ প্রায়, অর্থাৎ এখানে 120 দিন। যাই হোক, অস্থিমজ্জায় এগুলো তৈরি হয় যখন অস্থিমজ্জা, ওই যে এরাইথ্রোসাইটোব্লাস্ট যেখান থেকে তারা প্রডিউস হলো, অস্থিমজ্জা তৈরি হওয়ার পর রক্তের মধ্যে 120 দিন থাকার পর অটোমেটিক এগুলো কী হবে? বিনষ্ট হয়ে যাবে। তো এগুলো যখন নষ্ট হয়ে যায় তখন পুরাতন লোহিত রক্তকণিকা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা যকৃতের মধ্যে গিয়ে যকৃতের যে ম্যাক্রোফ্যাজ কোষ থাকে, সে ম্যাক্রোফ্যাজ, কাফফার সেল বলা হয়, যকৃতের ম্যাক্রোফ্যাজ সেলকে বলা হয় কাফফার সেল। এই যকৃতের যে ম্যাক্রোফ্যাজ থাকে, যকৃতের ম্যাক্রোফ্যাজ এই নষ্ট লোহিত রক্তকণিকাটাকে কী করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ভক্ষণ করে ফেলে। ভক্ষণ করার পর
এই যে অপ্রয়োজনীয় অংশটা সে কী করে, সে তার দেহের মধ্যে নিয়ে সেটাকে ডাইজেস্ট করে ফেলে। আর এখানে যে হিমোগ্লোবিন অংশটা সে কী করে দেয়, বাইরের দিকে বের করে দেয়। বের করলে হিমোগ্লোবিনের যে উপাদানগুলো আছে হিম, লৌহ, বিলিরুবিন, গ্লোবিন, অ্যামিনো অ্যাসিড, এগুলো কী হয়, আলাদা হয়ে এগুলো ক্ষুদ্রান্তের মাধ্যমে কী হয়, এগুলো অ্যাবজর্ব হয়ে আবার দেহের প্রয়োজনীয় কাজে এগুলো লেগে যায়, অর্থাৎ আবার এরা হিমোগ্লোবিন গঠন করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে কিভাবে আমাদের লোহিত রক্তকণিকা কতদিন পর্যন্ত আয়ুষ্কাল থাকে এবং কিভাবে এগুলো আমাদের দেহের মধ্যে পরবর্তীতে আবার নতুন করে আবার রিজেনারেট হয়ে এগুলো তৈরি হয়। 120 দিন পর আবার কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই লোহিত রক্তকণিকা আমাদের বডিতে কী হচ্ছে, তৈরি হচ্ছে, প্রতিনিয়ত এগুলো কী হচ্ছে, আবার ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এই জন্য বলা হয় প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত কি হয়, লোহিত রক্তকণিকা ধ্বংস হচ্ছে। চিন্তা করে দেখো, এটা হলো আমাদের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, দেহের ভেতরেই একটা মানে কাজ। এটা এমন নয় যে এটা কোনো কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা তার নির্দিষ্ট লাইফ টাইম অনুযায়ী এটা ধ্বংস হচ্ছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি ধ্বংস হয় এবং সমসংখ্যার তৈরি হয়। যকৃত এবং প্লীহায় এগুলো কি হয়, ধ্বংস হয় গিয়ে কোথায়, যকৃত এবং প্লীহায়, স্প্লিন যাকে বলি আমরা। প্রোটিন অংশ ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, কিছু লৌহ ভেঙে ফ্যারিটিন হিসেবে যকৃতে জমা হয়। লৌহ যে উপাদানটা আছে এটা ফ্যারিটিন নামে নাম ধারণ করে। এর মধ্যে আমরা দেখলাম হিমোগ্লোবিন যে অণুটা আছে তার মধ্যে লৌহ উপাদান থাকে, এটা নাম ধারণ করে ফ্যারিটিন। এই ফ্যারিটিন হিসেবে কোথায় জমা হয়, যকৃতে জমা হয় এবং কিছু বিলিরুবিন, বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক তৈরি করে। এখান থেকে এগুলো থেকে পিত্তরঞ্জক পিত্তথলির মধ্যে জমা হয় বিলিরুবিন এবং বিলিভার্ডিন আকারে। দেখো আমাদের একটা দেহের অভ্যন্তরে কী ধরনের বায়োকেমিক্যাল জটিল অ্যাক্টিভিটিসগুলো আসলে প্রতিনিয়ত চলমান অবস্থায় আছে, দেখে এটা আসলে অবিশ্বাস্য, তাই না? তো আমাদের দেহের অভ্যন্তরে এই কাজগুলো কিন্তু নিয়ম মাফিকভাবেই চলছে। তা আমরা যদি কোনো কারণে অনিয়ম করি তখনই আসলে এগুলো আমাদের বিরুদ্ধাচারণ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে আমাদের সাথে অনেক বন্ধুই আছে, যুক্ত হয়েছে নানা রকম প্রশ্ন নিয়ে। ওকে, থ্যাংক ইউ। একজন প্রশ্ন করেছে কি, একটা প্রশ্নকে সামনের দিকে, এক ধরনের হরমোনাল গ্রন্থি যার থেকে থাইমক্সিন হরমোন নিঃসৃত হয়। ওকে, তো যাই হোক, প্রশ্ন করছে কেউ একজন আমাদের এখানে, এখন দেখা যাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এখানে দেখে নেই যে লোহিত রক্তকণিকার কী কী ফাংশন, লোহিত রক্তকণিকা কী কী ফাংশন করে। এখানে লোহিত রক্তকণিকা যে প্রাচীর, এই প্রাচীরের অ্যান্টিজেনের প্রকৃতি বা অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতিটা দেখে কিন্তু ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট বিষয় একটা। লোহিত রক্তকণিকা আমরা জানি যেহেতু রেড ব্লাড সেল, হিমোগ্লোবিনের মাধ্যমে কী করে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশন বা পরিবহনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি করে, বাফার হিসেবে অম্লক্ষারের সমতা রক্ষা করে। এটি একটি বাফার, মাঝখানে একটা বাফার মিডিয়া হিসেবে কি করে, সে অম্ল এবং ক্ষারের মধ্যে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করে বডিতে। এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলোর সাথে লোহিত রক্তকণিকা থাকে। এবার আমরা দেখে নিই শ্বেত রক্তকণিকা, আমাদেরকে একটু ফার্স্ট যেতে হচ্ছে। তো এবার আমরা দেখে নিচ্ছি শ্বেত রক্তকণিকা আকার এবং সংখ্যা। লিউকো শব্দের অর্থ শ্বেত বা সাদা, সাইট ওই যে কোষ। এরপর হচ্ছে অনিয়তকার নিউক্লিয়াস যুক্ত হিমোগ্লোবিন বিহীন বড় কোষ। এখানে হিমোগ্লোবিন থাকে না। গড় ব্যাস হচ্ছে 7.5 থেকে 20 মাইক্রোমিটার এবং প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যা হলো 5 থেকে 8,000। কোনো কোনো বইয়ের মধ্যে এর একটু তারতম্য আছে, এক এক বই এক রকমভাবে লেখা আছে। যাই হোক, আমরা এটা একটা আইডল হিসেবে ধরে নিই, 5 থেকে এটা 8,000 পর্যন্ত। নবজাতকে এর সংখ্যা হচ্ছে 9 থেকে 30,000। রক্তে লোহিত এবং শ্বেতকণিকার অনুপাত হচ্ছে 700:1। আমরা শুরুর দিকে এই আলোচনাটা করেছিলাম। স্বাভাবিকের চেয়ে সংখ্যায় বেশি থাকলে একে বলা হয় লিউকোসাইটোসিস। স্বাভাবিকের চেয়ে সংখ্যায় যদি বেশি হয় একে আমরা বলেছি লিউকোসাইটোসিস, আর যদি কম থাকে লিউকোপেনিয়া। অর্থাৎ এই টার্মগুলো লিখে নাও, এই রোগগুলোর নাম লিখে নাও, যে স্বাভাবিকের চেয়ে সংখ্যায় যদি শ্বেত রক্তকণিকা বেশি হয় 5 থেকে 8,000 প্রতি ঘন মিলিমিটার রক্তের মধ্যে, যদি এটা যদি এর পরিমাণের চেয়ে অনেক বেশি হয় তখন আমরা বলেছি লিউকোসাইটোসিস, আর যদি এর থেকে কম হয় তার নাম বলেছি আমরা লিউকোপেনিয়া। তো এই ধরনের রোগগুলো সম্পর্কে বা এই ঘাটতিজনিত অবস্থাগুলো সম্পর্কে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন আছে। এটা কাকে বলে, এটা কিভাবে হয়, কখন এটা দেখা দেয়, এই ধরনের প্রশ্নগুলো আসে। উৎপত্তিস্থল আয়ুষ্কাল, এবং এটা হচ্ছে লাল অস্থিমজ্জা আর হচ্ছে লসিকা গ্রন্থি, প্লীহা, টনসিল ইত্যাদি স্থান থেকে আমাদের শ্বেত রক্তকণিকা তৈরি হয়। আয়ুষ্কাল 5 থেকে 10 দিন, 5 থেকে 10 দিন পর আবার নতুন করে রিজেনারেট হয়। এটা প্রতিনিয়ত আমাদের বডিতে এই কাজগুলো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টনসিল এবং আমাদের লিম্ফয়েড যে অর্গানগুলো আছে, মোটামুটি লিম্ফয়েড অর্গানগুলো থেকে কিন্তু এগুলো তৈরি হয়, যে লসিকা গ্রন্থি থেকে, প্লীহা থেকে, টনসিল থেকে এগুলো কি হচ্ছে, প্রডিউস হচ্ছে। আর লাল অস্থিমজ্জা, অস্থিমজ্জার যে লাল অস্থিমজ্জাটা আছে, হলুদ অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা, দুই ধরনের অস্থিমজ্জা আছে, লাল থেকে কিন্তু এটা প্রডিউস হয়।
এবার আমরা দেখি যে শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজমের দানাদার উপস্থিতির উপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকা দু প্রকার, একটা দানাদার আর কিছু হচ্ছে অদানাদার। এখানে চিত্রের মধ্যে খুব সহজেই দেখতে পাচ্ছ যে মনোসাইট এবং লিম্ফোসাইট এগুলো হচ্ছে অদানাদার, অর্থাৎ এদের রঞ্জক উপাদানের মধ্যে এরকম দানা দানা বস্তু কিন্তু এদের মধ্যে দেখা যায় না, গ্র্যানিউল এর মধ্যে কিন্তু অনুপস্থিত। তাহলে এখানে মনোসাইট, লিম্ফোসাইট, ইওসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এবং এখানে দেখলাম যে দানাদার শ্বেত রক্তকণিকা, অদানাদার শ্বেত রক্তকণিকা। অদানাদার শ্বেত রক্তকণিকা কয়টা? দুটা, মনোসাইট, লিম্ফোসাইট। এবং আমরা দানাদার শ্বেত রক্তকণিকা কয় ধরনের? 3 ধরনের, ইওসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল। চলো এগুলোর সংক্ষিপ্ত পরিচয় আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ইওসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল, এগুলো সবগুলো দানাদার। কারণ কি? এটা যখন ইওসিন নামে এক ধরনের রঞ্জক উপাদানের মধ্যে এটাকে যখন দ্রবীভূত করা হয় তখন এদের বিভিন্ন রঙিন কালার ধারণ করে এবং বিভিন্ন দানাদার বস্তুর মধ্যে দেখা দেয়। তো আমরা দেখে নেই, এবং এগুলো বিভিন্ন ধরনের উপাদানের, রঞ্জক উপাদানের উপর ভিত্তি করে কিন্তু এই নামগুলো দেওয়া আছে। কোনটা কোন ধরনের রঞ্জক উপাদান এর মধ্যে আসলে আকৃষ্ট হবে এর উপর ভিত্তি করে। চলো আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। এখানে আমরা দেখি ইওসিনোফিল, দেখো অম্লীয় রঞ্জক ধারণ করে, অম্লীয় অ্যাসিডীয় রঞ্জক, যে রঞ্জকটা অ্যাসিডীয় এটা ধারণ করে, অর্থাৎ এখানে ইওসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করবে। ইওসিন এক ধরনের রঞ্জক, এই রঞ্জক যখন দেওয়া হয় তখন এটা কি করে? লাল বর্ণ ধারণ করে। আর ব্যাস হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার। আর অম্লীয় হওয়ার কারণে নাম দিয়েছে হলো ইওসিনোফিল। ইওসিনোফিল অর্থাৎ অম্ল রঞ্জক ধারণে আকর্ষী, ফিল শব্দ অর্থ কি? আকর্ষী বা এটা রেসপন্স করে এই ধরনের। তো অম্লীয় রঞ্জক ধারণ করে। নিউক্লিয়াস 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট, কোষ নিঃসৃত হিস্টামিন রোগ প্রতিরোধে সহায়তা করে। তোমরা নিশ্চয়ই আমাদের ওই অধ্যায়ের কথা মনে আছে যেখানে আমরা জেনেছিলাম যে হিস্টামিন সেটাও কি রোগ প্রতিরোধের ক্ষেত্রে কি করে? সহায়তা করে। এরপর আমরা দেখে নিই বেসোফিল। বেস দেখেই বোঝা যায় বেস মানে কি? আমরা জানি বেস মানে হলো কি? ক্ষার। তাহলে বেসোফিল ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয় এবং ইওসিন রঞ্জকে নীল বর্ণ ধারণ করে। যে নীল বর্ণটা আছে, এই নীল বর্ণ ইওসিন রঞ্জকে যখন মানে এটা দেয়া হয় তখন নীল বর্ণ ধারণ করে, এর যে সাইটোপ্লাজমটা আছে তখন নীল হয়ে যায়। ব্যাস হচ্ছে 8 থেকে 10 মাইক্রোমিটার। নিউক্লিয়াস বৃক্ক সদৃশ, অনেকটা দেখতে কিডনির মতো, মাঝখানে আমরা নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি। কোষ নিঃসৃত হিস্টামিন, হ্যাপারিন রোগ প্রতিরোধ সাহায্য করে এবং বাহিকার ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। মজার বিষয় হলো এই বেসোফিল থাকার কারণে আমাদের দেহের অভ্যন্তরে রক্তবাহিকার ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন? একটা প্রশ্ন প্রায় সময় তোমাদের পরীক্ষা আসে। এটা একটা অন্যতম কারণ, সে হ্যাপারিন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? হ্যাপারিন ক্ষরণ করে বিধায় হ্যাপারিনটা রক্ত জমাট, দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কি করে? বাধা প্রদান করে। এরপর নিউট্রোফিল, তোমরা জানো যে আমাদের প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে নিউট্রোফিল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে নিউট্রোফিল নিরপেক্ষ রঞ্জক, নিউট্রাল কথাটা থেকে আমরা বোঝা যায় কি রঞ্জক কি হবে? নিরপেক্ষ হবে। এভাবে ট্রামগুলোর কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে, আমরা অনেক সময় না বুঝেও নামগুলো পড়ি। প্রথমে জানলাম ইওসিনোফিল, এটা হচ্ছে কি অম্লীয় রঞ্জক ধারণ করতে পারে। বেসোফিল ক্ষারীয় রঞ্জক ধারণ করতে পারে। নিউট্রোফিল যেটা কোনো ধরনের ওই রঞ্জকগুলো ধারণ মানে নিরপেক্ষ রঞ্জক ধারণ করে, যার মধ্যে অ্যাসিড বেস নেই। ইওসিন রঞ্জকে বেগুনি বর্ণ ধারণ করে। ইওসিন রঞ্জক যখন দেওয়া হয় তখন এটা বেগুনি বর্ণ ধারণ করে এবং ব্যাস হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার। নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট হয়ে থাকে। ব্যাকটেরিয়া ধ্বংসে এরা কি করে? সাহায্য করে। যাই হোক বন্ধুরা, এখনও আমাদের সাথে আছে, এখনও আমরা দেখতে পাচ্ছি অনেক বন্ধু আমাদের সাথে আছে, যদিও রোজার দিন আসলে বেশি বকবক করতে কষ্টটা আমারই হচ্ছে। তোমরা একটু ধৈর্য নাও, আমরা একটু পরেই আমাদের আজকের এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, বেশিক্ষণ আর নেই। এরপর আমরা দেখি মনোসাইট। মনোসাইট কোষ, মনোসাইট হচ্ছে 12 থেকে 20। তোমরা জানো মনোসাইট কি হয়? ম্যাক্রোফ্যাজে রূপান্তর হয়, ম্যাক্রোফ্যাজ কোষে রূপান্তর হয় যখন প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে কাজ করে। তো নিউক্লিয়াস বৃক্কাকার বা অশ্বক্ষুরাকার আকৃতির এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। ম্যাক্রোফ্যাজ হয়ে সে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। এরপর লিম্ফোসাইট। আমরা 2 ধরনের লিম্ফোসাইটের কথা নিশ্চয়ই মনে আছে তোমাদেরকে, খুব মজা করে আমি বলতাম টালটু সেল এবং বল্টু সেল, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটগুলো কি? এখানে টি এবং পি এই 2 ধরনের লিম্ফোসাইট। ব্যাস হলো কত? 6 থেকে 18 মাইক্রোমিটার। নিউক্লিয়াস বড় এবং গোলাকার, অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট থেকে কি প্রডিউস হয়? অ্যান্টিবডি প্রডিউস হয়, যার মাধ্যমে দেহের মধ্যে রোগ প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে, যা দিয়ে টিকা বা ভ্যাকসিন পর্যন্ত তৈরি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার অনুচক্রিকা দিয়ে আমাদের পাঠ শেষ করতে যাচ্ছি। অনুচক্রিকা শুরুর দিকে আলোচনায় জেনেছি আমরা আমাদের দেহের রক্ত যখন বেরিয়ে যায় দেহ থেকে ক্ষতস্থান রিপেয়ার করতে এবং রক্ততঞ্চনে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে অনুচক্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এগুলো দেখতে হলো ক্ষুদ্র, গোলাকার, নিউক্লিয়াসবিহীন, ডিম্বাকার বা চাকতি সদৃশ, অনেক সময় অনিয়ত আকারযুক্ত হতে পারে। এদের ব্যাস হচ্ছে 2 থেকে 4 মাইক্রোমিটার। প্রতি ঘন মিলিমিটার রক্তের সংখ্যা হচ্ছে 1.5 লাখ থেকে 4 লক্ষ পর্যন্ত। প্রতি ঘন মিলিমিটার রক্তে 1.5 লাখ থেকে 4 লক্ষ পর্যন্ত এর সংখ্যায় দেখা যায়।
তো অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট, নামটা মনে রাখতে হবে, মেগা ক্যারিওসাইট। অস্থিমজ্জার একটা কোষ, এই মেগা ক্যারিওসাইট কোষ থেকে এগুলো কি করে, উৎপন্ন লাভ করে, এবং আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 9 দিন পর্যন্ত। যকৃৎ, এবং এটা যখন আয়ুষ্কাল যখন শেষ হয়ে যায়, 5 থেকে 9 দিন শেষ হয়ে যায়, তখন যকৃৎ বা পিলিহায় গিয়ে তারা কি করে, তাদের ধ্বংসপ্রাপ্ত হয়, তাদের মৃত্যু ঘটে সেখানে আসলে। তো আমরা দেখলাম যে অনুচক্রিকা কি কাজ করে, রক্ততঞ্চন ঘটায়, ক্ষতিগ্রস্ত অ্যান্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠন করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কার্বন কণা, ইমিউন কমপ্লেক্স এবং ভাইরাস এগুলো ভক্ষণ করে, অর্থাৎ এখানে তারা প্রতিরোধ ব্যবস্থায় কাজ করে, প্রতিরক্ষা ব্যবস্থায়। এরা হিস্টামিন মুক্ত করে দেহকে কি করে, বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে কাজের ক্ষেত্রে সহায়তা করে। তো আমরা জানলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে যে আসলে একটা কাটা জায়গা, সেই কাটা জায়গা রিপেয়ারের ক্ষেত্রে, রক্ততঞ্চন, রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে, এবং ভেতরের থেকে যেন বাইরের দিকে আর অন্যান্য রক্তকণিকা বেরিয়ে যেতে না পারে সেই কাজটা করছে। আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আসলে এই বিষয়টা নিয়েই আমাদের ক্লাস থাকবে, এই বিষয়ে রিলেট করে আমাদের আরও কিছু বিষয় নিয়ে আমাদের ক্লাস থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি। আমরা মূল্যায়নের কিছু প্রশ্ন দেখি যে কোন ধরনের প্রশ্ন আসলে এখানে সেট হয়ে থাকে। যদিও আমরা উদ্দীপক দিয়ে প্রশ্ন করিনি, কিন্তু উদ্দীপকের মতো, অর্থাৎ একটা সেট কোশ্চেনের মতো এখানে দেখানোর চেষ্টা করেছি। যেমন অনুচক্রিকা কি, শ্বসনে লোহিত কণিকা অপরিহার্য কেন, লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেল কেন অপরিহার্য, রক্তের কাজসমূহ ব্যাখ্যা করো। হয়তো উদ্দীপকে এই উপাদানটাকে রিলেট করে বলা হবে উদ্দীপকের উপাদানটি কি কাজ করে, সাধারণ কাজগুলো ব্যাখ্যা করো। শ্বেত রক্তকণিকা সমূহদের অতন্দ্র প্রহরী, হয়তো উদ্দীপকের মধ্যে শ্বেত রক্তকণিকাকে মিন করা হবে, করে তোমাদের প্রশ্নে রিলেট করা হবে যে উদ্দীপকের ওই উপাদানগুলো দেহের অতন্দ্র প্রহরী, উক্তিটি বিশ্লেষণ করো। এই ধরনের একটা সেট কোশ্চেন হয়তো তোমাদের অনেক সময় প্রশ্নের মধ্যে থাকে। বাড়ির কাজটি ঝটপট লিখে নাও, যে তোমরা বাসায় বসে বসে আসলে প্র্যাকটিসগুলো করলে আজকের এই আলোচনা থেকে মোটামুটি একটা সারমর্ম আসলে এখানে দাঁড় করানো সম্ভব হবে, যে বিভিন্ন প্রকার রক্তকণিকার কাজের একটি তুলনামূলক ছক তৈরি করো। এটা করলে মোটামুটি তোমার এই সংক্রান্ত বিষয় নিয়ে যে অনুশীলনটা, সেটা প্র্যাকটিসটা, অনুশীলনটা হয়ে যাবে এখানে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ প্রান্তে এসে পড়েছি। তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে একজন সুপারম্যান। তো তোমরা কি সুপারম্যান হতে চাও কি না আমাকে একটু কমেন্টস করে জানাও তোমরা। কারণ কি, ডোনেট ব্লাড, বি সুপারম্যান। মানুষকে রক্ত দান করো, রক্ত একটি অপরিহার্য উপাদান, যা রক্তের প্রয়োজন সেই বোঝে যে তার জীবন আসলে রক্ত ছাড়া বিপন্ন। তো মানুষকে রক্ত দান করো, সুপারম্যান হয়ে যাও। সুপারম্যান হতে গেলে তোমার অনেক পাওয়ার লাগবে না, ওই সিনেমা সুপারম্যানের মতো পাওয়ার লাগবে না। মানুষকে রক্ত দান করলেই তুমি সুপারম্যান হয়ে যেতে পারো, কারণ তোমার বডিতে আল্লাহ পাক কিন্তু এই ক্ষমতাটা, এই শক্তিটা দিয়ে রেখেছে। তো যাই হোক, আজকের এই আলোচনা থেকে কিন্তু আমরা একটা মোরাল লেসনও পেলাম এখানে, যে রক্ত দানের মাধ্যমে অপরের জীবনকে আমরা বাঁচাতে পারি। তো যাই হোক, আমার রক্তের গ্রুপ হচ্ছে এ নেগেটিভ। তোমাদের কার রক্তের গ্রুপ কি আমাদের এখানে ঝটপট জানিয়ে দিও। অনেক সময় বলা যায় না কারটা কখন প্রয়োজন হয়, আমারটা একটু রেয়ার, এ নেগেটিভ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধরে যে শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে থাকলে, এবং আজকের এই প্রোগ্রামটি তোমরা শেয়ার করে দাও, এখনই শেয়ার করতে পারো, পরবর্তীতেও শেয়ার করতে পারো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দাও। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যেন আমাদের এই প্রোগ্রামটা দেখে এখান থেকে অন্ততপক্ষে কিছুটা লার্নিং তাদের হয়। তাহলে আমাদের এখানে দাঁড়িয়ে থেকে এই বকবক করার যে কষ্টটা আছে সেটা হয়তো লাগবে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে আবার আগামী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।